আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আমি আজ যে ঘটনাটি বলতে যাচ্ছি তা অনেক ভয়ঙ্কর এবং সত্য ঘটনা। ঘটনাটি যিনি বলেছেন তার নাম কৌশিক আহমেদ। সে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তানিম ভাই, আমি আপনার কাছে একটি ঘটনা লিখে পাঠিয়েছি। ঘটনাটি শুনলে আপনি জেনে বিশ্বাস করতে বাধ্য হবেন। যেহেতু ঘটনাটি আমার সাথে ঘটা সেহেতু আপনি এবং আপনার দর্শকের বিশ্বাসে আসবে। আমি আবার জিনে এখন বিশ্বাস করি, কারণ পবিত্র কোরআনে জিন সম্পর্কে অনেক সূরা এবং তাদের চলাফেরা সম্পর্কে বলা হয়েছে। জিনেদের নামে কোরআনে একটি সূরা নাজিল হয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। সে লিখেছে, আমি বর্তমানে যে মাদ্রাসাটি আছি তার নাম হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসাটির বয়স আনুমানিক 40 বছর হবে। আমি এখন এই মাদ্রাসায় শিক্ষকতা করি। আমি যখন জামিয়া ইসলামিয়া নুরুল উলুম মাদ্রাসায় পড়তাম তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেই ঘটনারই বিবরণ দিয়েছি। আমি যখন ক্লাস মিজানে পড়ি আমার বয়স তখন 16 বছর। আমি মোটামুটি সব কিছুই বুঝি। আমি নতুন সেই মাদ্রাসায় পড়তে যাই। আমি কোনোদিন দরজার কাছে ঘুমাইনি, কারণ আমার মনে একটা ভয় কাজ করত। এমনকি বাবাও আমাকে বলেছিলেন আমি যেন দরজার কাছে না ঘুমাই। এর অনেকটি কারণও ছিল। সবচেয়ে বড় কারণ ছিল তা হলো জিনেদের ভয়। শুনেছি দরজার কাছে শুইলে জিনেরা ধরে নাকি, এবং দরজার কাছে বা সামনে শুইলে জিনদের ধরার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আমি এখানে নতুন তাই ভয়টা একটু বেশি। আমার কিছু করার ছিল না। সবাই আগে যার যার সুবিধা মতো বিছানা করে শুয়ে পড়েছে। আমি ভয়ে ভয়ে দরজার কাছে বিছানা করার সময় হঠাৎ একটা ছেলে এসে আমায় বলল, তুমি ভয় পাইবা, আমি তোমার সাথে বিছানা করে শুই, তাহলে তুমি আর ভয় পাইবা না। আমি এদিকে অনেক খুশি হলাম, যাক আল্লাহ আমার মনের কথা শুনেছেন। সে নিচ থেকে আমার নাম জিজ্ঞাসা করলো। আমি বললাম, আমার নাম কৌশিক। তোমার নাম কি? সে উত্তরে বলল, আমার নাম জিসান। আমি বললাম, ও আচ্ছা, ভালো। দুজনে বিছানা করে শুয়ে পড়লাম। সে রাতে আর কারোর সাথে তেমন কোনো কথা হলো না। ফজর আজান দেওয়ার সাথে সাথে জিসান আমাকে ডাক দেয় এবং বলে উজু করে আসতে। আমি ঘুম থেকে উঠে পড়ি এবং তাকে বলি, তুমি উজু করবা না? সে বলল, আমি উজু করে এসেছি। আমি মনে মনে ভাবলাম, সে কি ভয় পায় না? সবাই এখনো ভালো করে উঠেই নাই আর সে উজু করে এসেছে। নামাজ পড়ে তার সাথে কথা বলতে লাগলাম। আমি বললাম, তুমি কি এই মাদ্রাসায় পড়ো নাকি অন্য মাদ্রাসা থেকে এসেছো? সে বলল, আমি গতকাল এই মাদ্রাসায় নতুন এসেছি। আমি বললাম, তোমার বাড়িতে কে কে আছে? সে বলল, আমার বাবা মারা গেছেন, মা আমাকে তেমন ভালোবাসেন না, তারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাদের কাউকেই দেখতে পারি না, সেজন্য তোমাদের সাথে এখানে চলে এসেছি। আমি তার কথাই কিছু বুঝতে পারলাম না। আমি বললাম, আমাদের কাছে চলে এসেছো মানে? বুঝলাম না কিছু। সে বললে, তুমি এসব বুঝবা না। আমার আবার একটা জেদি স্বভাব হচ্ছে, কেউ যদি কিছু বলতে না চায় আমি জোর করি না। আমি ও সে দুইজনে মিলে ক্লাসে চলে গেলাম। নতুন মাদ্রাসায় জিসানকে পেয়ে খুবই ভালো লাগতেছে আমার। আর জিসানও দেখি সারাক্ষণ আমার সাথেই কথা বলে, রাতে আমার সাথেই থাকে। রাতে ঘুমানোর সময় দেখলাম জিসান মোজা পরেই শুইতেছে। আমি তাকে বললাম, তোমাকে সারাদিন দেখলাম মোজা পরে আছো, এখনও মোজা পরে কি ঘুমাবে? মোজা খুলে তারপর ঘুমাও। সে বলল, আমি সব সময় মোজা পরেই ঘুমাই, আর আমি মোজা বেশি খুলি না, যার যার ইচ্ছে। আমি কিছু আর না বলেই ঘুমিয়ে পড়ি। দিন যতই যেতে থাকে জিসানের সাথে আমার সম্পর্ক ভালো হতে থাকে। আমাদের এক হুজুর ছিল, তার নাম আনোয়ার শাহ। সে আমাকে ও জিসানকে খুব ভালোবাসত। হঠাৎ একদিন আমার ঘুম ভেঙে গেলে জিসানের দিকে তাকাতে দেখি জিসান পাশে নেই। আমি ভয় পেয়ে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। দরজা বন্ধ। সে কোথায় গেল? কিছুক্ষণ পর দেখি সে ঘুমিয়ে আছে। আমি কিছু বুঝতে পারলাম না। সকালে আমি তাকে জিজ্ঞাসা করলাম সে রাতে কোথায় গিয়েছিল। সে বলে, আমি একটু বাইরে গিয়েছিলাম। আমি বললাম, দরজা তো লাগানো ছিল। সে আমার কথার উত্তর দিল না। আমি আর জোরাজুরি করলাম না। দেখতে দেখতে 1 বছর চলে গেল। প্রত্যেক পরীক্ষায় জিসান আমার থেকে ভালো করত, তাই তার প্রতি আমার একটু হিংসে ছিল। দেখলাম 1 বছর পার হলেও জিসান কোনোদিন বাড়ি যায়নি। আমি তাকে বাড়িতে যাওয়ার কথাও বলিনি, কারণ আমার ধারণা ছিল জিসানের বাবা মারা গেছে, মা মনে হয় অন্য কোথাও চলে গেছে। মাদ্রাসা বন্ধের সময়ও জিসান মাদ্রাসাতেই থেকে যেত। হুজুররাও মনে হয় তাকে বাড়ির বিষয়ে কিছু বলে না বা বলতে দেখিনি।
আনোয়ার হুজুর প্রায় দেখি জিসানের সাথে কি জানি নিয়ে কথাবার্তা বলে। আমরা প্রায় সময় খেলাধুলা করতাম, কিন্তু জিসান আমাদের সাথে খেলতো না। আমার মনে একটা কথা ঘুরপাক খেত, আমি এত পড়াশোনা করি তবুও জিসানের আগে যেতে পারি না, আর এদিকে জিসানকে তেমন একটা পড়তেই দেখি না, তারপরও সে সব সময় সবার আগে থাকে। আমার মাথায় কিছুই ক্যাচ করতেছে না। এদিকে আমার আবার আরেকজনের সাথে কিছুটা বন্ধুত্ব হতে লাগলো। তার নাম রিয়াজুল। আমাদের সাথে নবমীতে এসে বন্ধুত্ব হয়। সে নতুন এই মাদ্রাসায় এসেছে। জিসানেরও তাকে ভালো লাগতো। আমি আর রিয়াজুল প্রতিদিন বিকালে হাঁটতে যেতাম। জিসান কোনোদিন আমাদের সাথে দুপুরে বা রোদ থাকলে হাঁটতে যেত না। আমি তাকে জোরও করি না, কারণ আমার স্বভাব ছিল কেউ না যাইতে চাইলে আমি তাকে জোর করতাম না। আমার মনে এই ধারণা ছিল হয়তো সে কালো হয়ে যাওয়ার ভয়ে রোদে যেতে চায় না। একদিন মাদ্রাসার মাহফিল উপলক্ষে আমাদের অনেক কাজ করতে হতো, কিন্তু জিসান বাইরে বের হতো না, এমনকি কোনো কাজও করতো না। অন্য হুজুররা যখন তাকে আমাদের সাথে কাজ করার জন্য বলে, ঠিক সে সময় কই থেকে জানি আনোয়ার সাহেব এসে আমাকে বলে তার যেতে হবে না। মূলত আমি মেহেদী হুজুরকে বলেছিলাম যে সব সময় আমরা একাই কাজ করি, জিসান কোনো কাজই করে না। আমি ব্যর্থ হলাম তাকে রোদে নিয়ে কাজ করাতে। এরপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আর রিয়াজুলকে বললাম, জিসান কালো হয়ে যাবে এই ভেবে রোদে আসে না। তুমি আর আমি মিলে একদিন তাকে জোর করে রোদে দাঁড় করিয়ে রাখবো। রিয়াজুলও আমার কথায় সায় দিল। এই মাদ্রাসায় শুধু জালালাইন পর্যন্ত ছিল। আমরাও জালালাইনে উঠে গেলাম। একদিন খুব বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি পড়ছে। আমাদের আনোয়ার হুজুর তিনি খুব পান খেতেন অধিক পরিমাণে। তার পান নাকি শেষ হয়ে গিয়েছিলেন। তিনি আমাদের কাছে এসে বললেন, আমাকে কে দোকান থেকে পান এনে দিতে পারবে। দোকানটি ছিল 1 মাইল দূরে, আর আমাদের কারো উপস্থিত ছাতা ছিল না। কিন্তু হুজুর বলেছেন। আমি মনে মনে ভাবতে লাগলাম আমাকে নিয়ে আবার যেতে হয়। হঠাৎ জিসান এসে বলে আমি যাব। সে তখন এখানে ছিল না। আমি মনে মনে অনেক খুশি হলাম। হুজুর জিসানকে বললেন, তোমার কাছে ছাতা আছে? জিসান বলল, আমার ছাতা লাগবে না। হুজুর আর তাকে কিছু বলেননি। দেখলাম জিসান একটা চাদর মাথায় দিয়ে রুম থেকে বের হলো। কিছুক্ষণ না যেতে সে পান নিয়ে হাজির। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিল। আমার মনে অনেক প্রশ্ন জাগতে লাগলো। সে কি করে এত দ্রুত 1 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসলো, আর এই বৃষ্টির মধ্যে তার শরীরও ভিজে নাই। আমি আবার মনে করলাম হয়তো চাদর দিয়ে গেছে বিদায় ভিজে নাই। এক দূর দিয়ে মনে হয়ে গেছে আর এক দূর দিয়ে এসেছে। এদিকে আনোয়ার সাহেব জিসানকে তার রুমে নিয়ে গেছে। আমি আর বেশি কিছু না ভেবে পড়তে শুরু করলাম। কিছুদিন পর আমি জিসানকে আমার সাথে বাড়িতে আনার অনেক চেষ্টা করলাম, কিন্তু সে বলে আমি কোথাও যাই না। আমি তার কথা শুনে রেগে গেলাম। মনে মনে বলি নিজের বাড়িতে যাই না। আমি বললাম আমার বাড়িতে আসতে, তাও আবার রাজি হয় না। আমাদের মাদ্রাসার একটা ছেলেকে জিনে ধরেছে, তার নাম ইয়াসিন। ছেলেটি একটু দুষ্ট টাইপের। প্রায় সময় দেখি কাউকে না কাউকে জিনে ধরে, কিন্তু জিসান যাকেই জিনে ধরে তার কাছেও যায় না। আমি আবার যদি শুনি জিনে ধরেছে, সবার আগে গিয়ে দেখি। ইয়াসিনকে জিনে ধরার পর আমি জিসানকে জোর করলাম, মিজানের ইয়াসিনকে জিনে ধরেছে, চল গিয়ে দেখি। সে আমার কথায় অনেক রাগ দেখিয়ে বলে, তুমি যাও, জেনে ধরেছে আমাকে বলছো কেন? আমি কি করব? তুমি যাও, আমাকে বিরক্ত করো না। আমি অনেকটা রাগ দেখে ইয়াসিনের কাছে চলে গেলাম। আনোয়ার হুজুর আবার আমাকে দেখে বললেন, জিসান কোথায়, সে আসলো না? আমি বললাম না, আমি আসতে বলেছিলাম, পরে সে আমাকে জারি দিয়েছে। আনোয়ার সাহেব একটা হাসি দিয়ে বললেন, ও আচ্ছা। আনোয়ার সাহেব আবার জিনবন্দি করতে পারতেন। কাউকে জিনে ধরলে তিনি জিন থেকে সারাতেন। গ্রীষ্মকাল, প্রচুর রোদ উঠেছে। আমি আগের প্ল্যান মতো রিয়াজুলকে বললাম, রিয়াজুল আজ অনেক রোদ উঠেছে, চল জিসানকে নিয়ে রোদে দাঁড় করিয়ে রাখি। রিয়াজুলও আমার কথায় রাজি হলো। আমি আর রিয়াজুল মিলে জিসানকে বললাম, রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে খুঁজতেছে। মেয়েটি বলেছে জিসানকে ডাক দিতে, চলো যাই। জিসান প্রথমে একটু হাসি দিয়ে বলল, আমাকে কেউ ডাকবে না। আমাকে আবার কে ডাকবে, তাও আবার একটা মেয়ে? মজা করো না, তোমরা এখান থেকে যাও। আমি বললাম, তোমাকে আর যেতেই হবে আমাদের সাথে। রিয়াজুলও বলতে লাগলো, তোমাকে একটা মেয়ে ডাকতেছে আর তুমি যাবে না? এটা কোনোদিনও হতে পারে না। আমি আর রিয়াজুল দুইজনে অনেক জোরাজোরি করে জিসানকে রাস্তায় রোদে আনতেই সে আমাকে এত জোরে একটা চড় দিয়ে রুমে চলে গেল।
আমার মনটা খারাপ হয়ে গেল। আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিয়াজুল আমার রুমে আসলো। সে এসে আমাকে বলল, কৌশিকের একটা বিষয় খেয়াল করেছো তুমি? আমি বললাম, কি? সে বলল, আমরা যখন তাকে রাস্তায় নিয়ে গেলাম আমি জিসানের কোনো ছায়া দেখতে পেলাম না। আমাদের দুজনের ছায়া ছিল, জিসানের কোনো ছায়াই ছিল না। আমার মাথায় কিছুই ঢুকলো না। আমি তাকে বললাম, জিসানের কথা আমার সামনে বলবি না। তখন আমি রিয়াজুলের কথায় কান দেইনি। আমি আর রিয়াজুল বসে আছি। আনোয়ার হুজুর এসে আমায় বলে, কৌশিক, তুমি জিসানকে কেন রাস্তায় নিয়ে গেলে? তুমি জানো না সে রোদে যায় না? তুমি এটা ঠিক করো নাই। রিয়াজুল হুজুরকে বলতে লাগলো, জিসান ওকে একটা শর্ট দিয়েছে, দেখুন না দাগ হয়ে আছে। হুজুর আমাকে বলে, যা হয়েছে সব কিছু বলে যাও। এদিকে আমি জিসানের সাথে কোনো কথাই বলি না। প্রায় 10 দিন হবে। আমি মনে মনে ভাবি, সে যদি এসে আমার সাথে কথা বলে তাহলে আমি তার সাথে কথা বলবো। আমি নিচ থেকে গিয়ে আগে তার সাথে কথা বলবো না। হঠাৎ জিসান এসে আমার কাছে বলতে লাগলো, কৌশিক, আমি সেই দিনের বিষয়টা নিয়ে দুঃখিত, তুমি কিছু মনে করো না। আমি বললাম, না, আমি কিছু মনে করিনি। আবার আমাদের আগের মতো কথাবার্তা হতে লাগলো। দেখতে দেখতে আমাদের জালালাইন পড়াশোনা শেষ হতে লাগলো। আমরা যখন মাদ্রাসা থেকে চলে আসব ঠিক তার কয়েকদিন আগে পরীক্ষা শেষ, রেজাল্টও দিয়ে দিয়েছে। একদিন ঠিক দুপুরের সময় আমাকে আর রিয়াজুলকে জিসান রাস্তার এক প্রান্তে নীরব জায়গায় নিয়ে গেল। আমি আর রিয়াজুল অনেক ভয় পেতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম জিসানের কোনো ছায়া নেই। আমাকে ঘাবড়াতে দেখে জিসান বলে উঠল, ভয় পাওয়ার কিছু নেই। তার কথা শুনে আমি আরও ভয় পেতে লাগলাম। দেখলাম তার কণ্ঠ কেমন জানি হতে লাগলো। আমি রিয়াজুলের দিকে তাকাই, সেও আমার দিকে তাকিয়ে থাকে। দুজনে অনেকটা ভয় পেতে লাগলাম। জিসান আমাদেরকে বলে, তোমরা কি ভয় পাচ্ছ? আমি আবার বললাম, না, ভয় পাবো কেন? এখানে কি কোনো জিনভূত আছে নাকি? দেখলাম জিসান হাসতেছে। রাস্তার এক কিনারায় আমাদের নিয়ে গেল। সেখানে সহজে কোনো মানুষ যায় না। দেখলাম তার পা মাটিতে নেই। সে বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আর রিয়াজুল ভয় পেতে লাগলাম। জিসান আমাদের বলে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দেখলাম সে মুহূর্তের মধ্যে কালো বিড়াল হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, সে কি জিন? সে আবার আগের মতো মানুষ রূপ নিল আর আমাদের বলতে লাগলো, আমি মানুষ না, আমি একজন জিন। এই মাদ্রাসা আমার অনেক পছন্দ। মানুষের সাথে পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে। তোমরা চলে যাবে, আমিও চলে যাব। তাই ভাবলাম আমার পরিচয়টা তোমাদের দেয়া দরকার। আমি যদি আগে বলতাম আমি একজন জিন, তাহলে তোমরা আমার সাথে থাকতে না বা চলাফেরা করতে না। সেজন্য আমি আগে কিছুই বলিনি। সে আরও বলে, কোনো ভালো জিন মানুষের ক্ষতি করে না। তোমাদের মতো আমাদেরও পরিবার, সমাজ, রাষ্ট্র আছে। তোমাদের মতো ভালো আর খারাপ জিনও আমাদের আছে। তবে একটা কথা মনে রেখো, যদি কোনো মানুষ কোরআন ও হাদিস মোতাবেক জীবনযাপন করে তাহলে কোনো জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা 3 সময় একা একা কোথাও যেও না। 1, ঠিক দুপুরের বেলা। 2, মাগরিবের সময়। 3, শেষ প্রহরের সময়, মানে যখন ফজরের আজান হওয়ার আগে। এই 3 সময় আমরা জিনজাতি চলাফেরা একটু বেশি করে থাকি। সে আমাদের থেকে মাফ চাইতে থাকে আর বলে, তোমাদের সাথে অনেক দিন চলাফেরা করেছি, ভুল ত্রুটি হয়েছে, আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। এই কথা বলে জিন ছেলেটি জিসান চলে যায়। আমি আর রিয়াজুল তাকিয়ে আছি, কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। আমি ভাবতে লাগলাম, 3 বছর আমি জিনের সাথে কাটিয়েছি, জিনের সাথে আমি চলাফেরা করেছি। সেই জন্যই তো আমি কোনোদিন তাকে ওয়াশরুমে যেতে দেখিনি, সে পায়ের মোজাও খুলেনি। সে চলে যাওয়ার পর আমি আর রিয়াজুল দ্রুত আনোয়ার হুজুরের কাছে আসলাম। আমি সব কিছু ওনাকে খুলে বলি। তিনি বললেন, আমার যখন জিসানের চলাফেরা সন্দেহ হতে লাগলো, আমি ঠিক করলাম সে কে তা জানবো। তোমাদের খেয়াল আছে, একদিন বৃষ্টির সময় আমি পান আনতে জিসানকে পাঠিয়েছিলাম। সেই দিন আমার কাছে পান ছিল। জিসানকে পরীক্ষা করানোর জন্য আমি পাঠিয়েছিলাম। যখন সে পান আনলো তখন আর আমার কোনো বোঝার বাকি রইল না যে সে একজন জিন। তুমি মানুষের বেশে এই মাদ্রাসায় কি করছো? সে উত্তরে বলে, আমার মাদ্রাসায় পড়তে ভালো লাগে। আমি বললাম, তোমাদের মাদ্রাসায় গিয়ে পড়ো। সে বলল, তার বাবা নাকি মারা যাবার পর তার মাও তার সাথে তেমন ভালো ব্যবহার করে না, এমনকি জিনেদের অন্যান্য সদস্যরাও তাকে তেমন একটা ভালো পায় না। সেই কারণে সে আমাদের মাদ্রাসায় এসেছে। আমি বললাম, তুমি মাদ্রাসা ছেড়ে চলে যাও।
সে বলল, যদি আমি সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করি তাহলে তোমাদের সে সাথে নিয়ে যাবে এবং মাদ্রাসার ছেলেদের ক্ষতি করবে। সে বলল, আমি কারো কোনো ক্ষতি করি নাই এবং কোনো ক্ষতি করবও না। আর মাত্র কিছুদিন বাকি আছে, পরে সে চলে যাবে। আমি তোমাদের বিপদের কথা চিন্তা করে এই সত্য কথা গোপন করি। সে চায়নি যে আমি তোমাদেরকে বলি যে সে একজন জিন, তাহলে তোমরা ভয় পাইতে। আমি আনোয়ার হুজুরকে বললাম, কিন্তু এখন সে কি করবে? এই মাদ্রাসায় পড়াশোনা শেষ। হুজুর আমাকে বললেন, হয়তো সে নিজেদের মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করবে, আর না হয় ভালো কোনো মাদ্রাসায় মানুষের বেশি পড়াশোনা করবে। সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম। আমার বারবার মনে হতে লাগলো আমি 3টি বছর জিনের সাথে কাটিয়েছি। সেই কথা মনে হলে আমার সারা শরীর এখনও কম্পন ধরে যায়। আমি এর পূর্বে কোনোদিন এমন ঘটনার সম্মুখীন হয়নি। ঘটনাটি সংক্ষিপ্তে শেষ করলাম। এই বলে সে তার ঘটনা শেষ করলো। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও জিনভূতের ঘটনা শুনতে আমাদের পাশে থাকুন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।